নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জঙ্গলে মিলল নিখোঁজ তরুণীর ঝুলন্ত মৃতদেহ কাকরতলা থানা এলাকায়। বিক্রি হয়ে গেল সিউড়িতে বাম আমলের বিআই কলেজ। টিফিনের টাকা বাঁচিয়ে বৃদ্ধাশ্রমের মায়েদের মুখে হাসি ফোটালো স্কুলের ছাত্রীরা। নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার সিউড়ির শ্রীরামপল্লীতে। শহীদ সাজু স্মরণে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল বিতরণ নানুরে। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার অন্তর্গত কাকরতলা থানার বাবুইজোর এলাকার গেরুয়া পাহাড়ি মালপাড়া গ্রামে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হলো এক আদিবাসী তরুণীর ঝুলন্ত মৃতদেহ। মৃতার নাম মেরু হাঁসদা, বয়স 18 বছর। পরিবার সূত্রে জানা যায় 3-4 দিন ধরে মেরু হাঁসদা নিখোঁজ ছিলেন। পরিবারের ধারণা ছিল সে আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। এলাকাবাসী জঙ্গলে একটি ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। কাকরতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। মৃতার দাদা হরিলাল হাঁসদা জানান, মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর রাগের বশে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং হয়তো জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা। তবে ঘটনার তদন্ত শুরু করেছে কাকরতলা থানার পুলিশ। এদিন মৃতার দাদা হরিলাল হাঁসদা জানান, কি হয়েছিল বা কি শুনলেন? ও খুব রাগ মার, মানে হাত দিত, হাত থেকে যদি মানা করতো তো ও খুব রাগ, ভাতও খেত না। আপনি কি জানতে পারলেন? হ্যাঁ, কি হলো আজকে? আজকে হ্যাঁ আমি বলছি মানে হেতা গিয়েছে, মানে কুটুম বাড়ি, বাড়ি কুটুম বাড়ির দিদির কাছে। ওখানে ফোনে জিজ্ঞেস করলাম, বলছে না আসে নাই। দিয়ে বলছি না তাহলে বলছে না, দিয়ে বলছি না তাহলে মোটর সাইকেলে গিয়েছিলাম, বলছি তাও নাই। দিয়ে হ্যাঁ ওইরকম খুঁজে খুঁজে 3-4 দিন হইলো। দিয়ে বাগাল ছেলেগুলা গরু চলেছিল, ওরা পেয়েছে। আচ্ছা, কবে ডেট কুটুম বাড়ি যাওয়ার জন্য? সোমবারে সোমবার। সকালে। কারোর সাথে কি ঝামেলা যুদ্ধ? না, কারোর সঙ্গে নয়, আমার সঙ্গে আর মায়ের সঙ্গে। শুধু বলেছিলাম যে হাট জিত, যে হাট জিততে হবে না, ওই ধান গুলা উড়াইতে হবে, ভিজাইতে হবে। আচ্ছা, দেব কবে থেকে মানে কবে কুটুম বাড়ি গেছিল আর কবে জানতে সেই পারলেন? হ্যাঁ, জালটা কাল সকাল বিকেলে পাওয়া গেছে খবরটা, ডেড বডিটা। বাড়িতেই ঝামেলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মায়ের আর আমরা বুনটো। পারিবারিক কথা? হুম, পারিবারিক বাড়ি। পারিবারিক অশান্তি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা বলে যে কি যদি বলেছিল? ও বলে যে কাজ নাই তো কুলিতে বসে থাকতো, যে ঘর দিকে আয়। ও আরো বেশি বললে ও ভাতও খেত না, আর খুব রাগ। কি কি জানতে পারলেন? হুম, কি জানতে পারলেন? আমরা বলছি মনে হয় কুটুম বাড়িতে আছি। দিয়ে ডিটেলস খবর সেই বাগাল ছেলেগুলাকে বোঝা গেল, দিয়ে তোমাদের ইগুলা ডেট হয়ে গেছে। আচ্ছা, তো তাদের কাছ থেকে বাগাল ছেলেদের কাছে কি শুনলেন? বলছি ঝুলে আছে একটা বিটি ছেলে কোন জায়গাতে ঝুলেছে? জঙ্গলে, কোন জায়গায়? আমাদের ওই ধারে। কি নাম জায়গাটা? এই আম বাগান আছে, সোনাঝুরি বাগান আছে। কোন জায়গা? কোন জায়গা? ওই গেড়ে পাড়ে মালপাড়া। ওটা কোন এলাকা বলছি? এইটা হচ্ছে বাবুজোড় এলাকা। বাবুলজোড়া। হুম, কোন থানা? থানা কাকরতলা। আচ্ছা। হুম, এখন সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কখন নিয়ে আসা হলো সিভিল হাসপাতালে? 6টা 6:30। কারা গিয়েছিল সকালে? হুম, বডি কারা আনতে গিয়েছিল? ওই পুলিশ গিয়েছিল। কে হয় আপনার? হুম, বোন কি নাম ছিল? মেরু হাঁসদা। বয়স কত? হ্যাঁ, 18। 18। হ্যাঁ, পড়াশোনা করতেন? পড়াশোনা বেশি করে নাই, আমার ছোটতেই বাবা মারা গেছে। যখন থেকে আমারও পড়াশোনা হয়। কি মনে হচ্ছে? হুম? পুরো মারা গেল বাচ্চা মেরে দিয়ে, কি মনে হয়? না, ওই আগে মানে দিকে হয়েছে হয়তো। বলুন কি হয়েছে? হ্যাঁ, মানে ওর আগে মানে দিতিকা করে। নিজে নিজে মারা হ্যাঁ নিজে। এই যে কি সুসাইড করেছে? হ্যাঁ, সুসাইড। বলুন বলুন বলুন। আত্মহত্যা করেছে না কি করেছে? না না, ও তো আর কিছু নেই। মানে কি করে মারা গেল? হ্যাঁ, কি করে মারা গেল? ওই পাশে দিয়ে। ফাঁসি? মানে নিজেই নিয়েছে না? হ্যাঁ, নিজেই নিয়েছে।
করে নিতে পারছি নিয়েছে। গ্রামের লোক কি বডি ঝুলতে দেখেছিল গাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ গেলাই নামাইছে বডি। আচ্ছা, যখন শুনলেন যে মামার বাড়ি গেছে, যখন দেখলেন মামা বাড়িতে নেই, হ্যাঁ, তারপর কি পুলিশে জানিয়েছিলেন? না এটা জানি না, খবর দিইনি। তারপরে ডেট করে কদিন পর খবর পেলেন যে এই বডি? কাল বিকেলে পেয়েছি খবর। কয়েকদিন পর। হ্যাঁ, 5-6 দিন পর। কি নাম আপনার? হরিলাল হাঁসদা। যে মারা গেছে তো মেরু হাঁসদা। তার কে হচ্ছেন? হ্যাঁ, দাদা। বাড়ি কোথায় আপনার? গেড়পাড়ি, মালপাড়া। কোন থানা? সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার সদর শহর সিউড়িতে বাম আমলের সরকারের দেওয়া 27 একর জমির উপর থাকা বিআইইটি কলেজ স্থাপিত হয়, কিন্তু কিভাবে, কোন নিয়মে, কোন পথে মাত্র 2 কোটি টাকায় বিক্রি হয়ে গেল এই কলেজ, তা নিয়ে এলাকাবাসী হতবাক। সেই নিয়ে জেলা রাজনীতি তোলপাড়। কলেজ যখন তৈরি হয় তখন সেই কলেজ নির্মাণের ক্ষেত্রে একটি এগ্রিমেন্ট তৈরি হয়, যেটি শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত জমি অন্য ক্ষেত্রে ব্যবহার্য হবে না। কিন্তু কোন জাদু বলে এই কলেজ বিক্রি হয়ে গেল, তা নিয়ে উঠেছে জেলা রাজনীতিতে নানান প্রশ্ন। এদিকে গতকাল শনিবার 7ই মার্চ কলেজ বিক্রির ক্ষেত্রে এগ্রিমেন্টকে না মেনে মাত্র 2 কোটি টাকায় একটি সংস্থাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন জনৈক বিজেপি নেতা। তিনি বলেন, কিভাবে এই জমি হস্তান্তর করা হলো, সরকারি জমি এভাবে বিক্রি করা যায় না। বিষয়টি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। পাশাপাশি তিনি এও বলেন, জনৈক সরকারি আইনজীবী বর্তমানে এই ট্রাস্টের সভাপতি হয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজের মালিকের একটি সংস্থাকে বিক্রি করেছে। কলেজটি বন্ধ হয়ে যাওয়ার পর সেই কলেজের জায়গায় হোটেল রেস্টুরেন্ট খুলবেন তারা। কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় এই সমস্ত কাজ হয়, সরকারি জমি কিভাবে হস্তান্তর হয়, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। এদিন তিনি আরও জানান, কিভাবে হচ্ছিল আপনাদের আমি দেখাচ্ছি। বিভিন্ন যারা আরো পার্টনার ছিলেন তাদেরকে এই যে মলয় মুখার্জির হাতের লেখা, এটা এত বড় প্রপার্টি হাতে লিখে উনি দিয়ে দিচ্ছেন, ওনার যা মনে হচ্ছে তিনি করে দিচ্ছেন। এই জিনিস হাতে লিখে দেওয়া যায়? এটা কোন একটা স্ট্রাকচার সোসাইটি চলছে? আর জেলা শাসক যিনি কিনা এই সোসাইটির মেম্বার পদাধিকার বলে, তিনি নির্বিকার। জেলা ভূমি রাজস্ব আধিকারিক যিনি 30 বছরের লিজ করেছেন, তিনি নির্বিকার, তিনি হস্তক্ষেপ করবেন না। সরকারি জমিতে ব্যবহৃত মাত্র 3000 টাকা লিজ রেন্টে দেওয়া একটা জমি, সেই জমি যে কোনো ভাবে ব্যবহার করতে পারলে পরে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিল, জেলা শাসক রুখবেন না? ডিএলআর এর কোনো ভূমিকা নেই। কিসের ভিত্তিতে এই ম্যানেজমেন্ট যে বদল হয়েছিল, অর্থাৎ সোমনাথ চট্টোপাধ্যায়, ব্রজ মুখোপাধ্যায়দের হাত থেকে পার্থসারথী মুখোপাধ্যায়, মলয় মুখোপাধ্যায়দের হাতে যে ম্যানেজমেন্ট চলে গেছিল, তার বেসিস কি ছিল? প্রাথমিকভাবে সিপিএম এর থেকে তৃণমূলের যে দখল হয়েছিল, ওই সিপিএম তো একটা শব্দও বলেনি। সেটিং তো এখানেই, এটাই তো আসল সেটিং। কই একটা শব্দও তো বলেনি সিপিএম। এই দখলদারি তৃণমূলকে দিয়েছিল কেন, কি শর্তে, এবং জেলা প্রশাসনের ভূমিকা কি ছিল? অবশ্যই 2011 সালে ক্ষমতায় আসার পর, তারপরেই এই হস্তান্তর হয়েছিল। আর আজকে চলে গেল একজন শিক্ষা মাফিয়ার কাছে, একজন শিক্ষা মাফিয়ার কাছে চলে গেল, এবং নটোরিয়াস পার্সন, যার রেপুটেশন অত্যন্ত খারাপ। আপনারা জানেন যে মেডিকেল কলেজ চালান তিনি, সেখানে এনআরআই কোটায় ডাক্তারি পড়ুয়ার সিট বিক্রি হয়েছে বলে ইডি সিবিআই রেড করেছে। বোলবম রাইস মিল থেকে কয়লা এবং গরু চুরির প্রসিডিংস এর টাকা সরাসরি সেই আরেকটি ট্রাস্ট, কিছু স্বাধীন ট্রাস্ট না কি, সেখানে ট্রান্সফার হয়েছিল বলে সেখানে ইডি সিবিআই রেড হয়েছে। যে সংস্থাটি, যে ট্রাস্টটি সম্পূর্ণভাবে বিভিন্ন দুর্নীতির মামলার টাকা সেখানে গেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাচের নিচে রয়েছে, তার হাতে আমরা বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজটা তুলে দিলাম। গত 27 বছরে কত শত সিউড়ি এবং সন্নিহিত এলাকার ছেলে, এখানকার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, তারা বিভিন্ন জায়গায় আইটি সেক্টর সহ বিভিন্ন জায়গাতে একাডেমিক্সে রয়েছেন। তাদের আবেগকে আপনারা এইভাবে বিক্রি করে দিলেন।
সিউড়ির মানুষের প্রতি, সিউড়ির প্রতি এই আপনাদের উত্তরদায়িত্ব। তাই আমার মনে হয় যে যেভাবে অস্বচ্ছতার সঙ্গে, অনৈতিকভাবে, বেআইনিভাবে সরকারি সম্পত্তি, লিজে থাকা সম্পত্তি একটি সোসাইটি অন্য একটা সোসাইটিকে বিক্রি করে দেওয়া, হাত বদলের নামে এই ইঞ্জিনিয়ারিং কলেজটার ভবিষ্যৎ শেষ করে দেওয়া হলো। এখানে এখনো শতাধিক কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী রয়েছেন। তাদের ভবিষ্যৎ কি হবে? তারা তো সবাই সিউড়ির লোক, তারা তো কেউ বাইরের লোক না। তাদের ভবিষ্যৎ কি হবে? এ জবাব নির্বিকাশ বাবুকে দিতে হবে, এ জবাব মলয় মুখোপাধ্যায়কে দিতে হবে, এ জবাব সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে দিতে হবে। তারাই স্টেক হোল্ডার, তারাই শাসক দলে আছেন। তাদেরকে আজকে বলতে হবে তারা এর সঙ্গে সহমত কি সহমত না। তাদেরকে বলতে হবে তারা রাস্তায় নামবেন কি নামবেন না। তাদেরকে প্রমাণ করতে হবে সিউড়ির জন্য লড়াইয়ে তারা আছেন কি নেই। এবং সর্বশেষ জেলা শাসকের কাছে আমরা আগামী মঙ্গলবার বেলা 12টায় সময় নিয়েছি। মাঝখানে যেহেতু ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে, উনি থাকছেন না, আমরা এই বিষয়টি নিয়ে যাব। আমাদের বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে গিয়ে আমরা দাবি জানাবো ইমিডিয়েট, যেহেতু জমি সরকারের, যেহেতু এই ম্যানেজমেন্ট কমিটিতে তৎকালীন জেলা শাসক স্বামী সিং ছিলেন এবং এটা এক্স অফিসিও ছিলেন, তৎকালীন জেলা পরিষদের সচিব ছিলেন এবং সেটা এক্স অফিসিও ছিলেন। সুতরাং আপনারা হস্তক্ষেপ করুন এবং এই হস্তান্তর আটকান। প্রয়োজনে সরকার এই মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজটি অধিগ্রহণ করুক। যদি সরকার অধিগ্রহণ না করে তাহলে ইনস্টিটিউট অফ রেপুটেড ক্রেডেন্সিয়াল। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ রবিবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে এক অভিনব ও মানবিক উদ্যোগ নেয় বীরভূম জেলার করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের ছাত্রীরা। নিজেদের প্রতিদিনের টিফিনের জমানো টাকা দিয়ে ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য এক তৃপ্তিদায়ক আহারের আয়োজন করে ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা। গতকাল শনিবার 7ই মার্চ দুপুরে বৃদ্ধাশ্রমের আবাসিক মায়েদের পাতে পরম যত্নে তুলে দেওয়া হয় সুস্বাদু সব খাবার। এদিনের আয়োজনের মেনুতে ছিল ভাত, ডাল, 2 ধরনের সবজি, মাছ, মাংস এবং শেষ পাতে চাটনি ও মিষ্টি। এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে ছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। নিজেদের সামান্য জমানো অর্থ বয়স্ক মায়েদের মুখে হাসি ফোটাতে পেরে আপ্লুত ছাত্রীরাও। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সমগ্র ওই অনুষ্ঠানের পরিকল্পনা এবং রূপায়ণের নেপথ্যে ছিলেন বিদ্যালয়ের 2 সহশিক্ষক শ্রী তাপস ঘোষ এবং শ্রী বিদ্যুৎ মণ্ডল। তাদের নির্দেশনায় এবং ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা কর্মসূচি একটি উৎসবের রূপ নেয়। বিদ্যালয়ের ছাত্রীদের এমন মানবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী যামিনীকান্ত সাহা বলেন, এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা এবং সামাজিকভাবে প্রকৃত মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই শিক্ষাই বিদ্যালয়ের তরফ থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, বৃদ্ধাশ্রমে এসেছি, তো সেই বৃদ্ধাশ্রমে আমরা এটা 3য় বছরে পা রাখছি। কালকে 8 তারিখ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবসের দিনে আমরা চাইছি এই বৃদ্ধা মা বাবারা এই আশ্রমে থাকে, তাদেরকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে এবং সেই সঙ্গে মাস্টারমশাইরা কিছু দিয়ে আজকের তাদের ওই ভাত, ডাল, সবজি এবং পোস্ত, তার সঙ্গে যারা মাছ খাবে মাছ আছে এবং মাংসও আছে, তাদেরকে চিকেন খাওয়ানো হচ্ছে। তো আপনার নাম? আমি যামিনীকান্ত সাহা, করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সিউড়ির সাঁইথিয়া রাস্তার উপর সিউড়ির শ্রীরামপল্লী এলাকা থেকে একটি টোটো থেকে আটক করা হয় 600 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ।
গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে বেশ কয়েকবার অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ এবং প্রতিবারেই সিউড়ি থানার পুলিশ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করেছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের নিজ গ্রাম পাপুরিতে ট্রাই সাইকেল প্রদান কর্মসূচি গ্রহণ করা হয় আজ রবিবার 8ই মার্চ। ফের ফাইজুল হক ওরফে কাজল শেখের মানবিক মুখ দেখা যায়। শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির তরফে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল প্রদান করা হয় প্রায় 57 জনকে। হাঁটতে যাদের খুবই অসুবিধা হয় তাদেরকে ট্রাই সাইকেল উপহার দেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এছাড়াও কাজল শেখের মা সাদেকা বিবিকেও দেখা যায় ছোট্ট শিশুদেরকে কেক বিতরণ করতে। পাশাপাশি এলাকার ছোট্ট শিশুদেরকে কেক উপহার দেওয়া হয় জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের তরফে। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করা হয় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু বিশিষ্টজনেরা। খুশি এলাকার মানুষজন থেকে শুরু করে শিশুরা। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, থেকে একটা ট্রাস্ট গঠন করে দিনের পর দিন কাজ করে চলেছিল, কি ভাবনা এবং কি ঘটনা ঘটেছিল? দেখুন, 2000 সালে 28শে মার্চ আমার দাদা শহীদ সাজু, যাকে BSF-এর কর্মরত জওয়ান ছিলেন তিনি, তাকে বামফ্রন্টে হারমাদরা আমার বাড়িতে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে। তারপর থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দাদাকে স্মরণ রাখার জন্য প্রত্যেক বছর আমরা এই ধরনের কর্মসূচি করে থাকি এবং এটাকে একটা ট্রাস্ট গঠন করি। সেই ট্রাস্টে আমাদের পরিবারের সকল সদস্যরাই আছে। দেখতে পাচ্ছেন আমার মা যেমন আছে, আমার মায়ের পেনশনের যে টাকা, যে দাদা মারা গেছে তার নমিনি হিসাবে আমার মা পেনশন পায়, সেই পেনশন টাকা থেকে এই কাজ কর্মকাণ্ড আমরা করে থাকি। আমার ভাইপোরাও এখানে আছে, আমার বিধায়ক সাহেব এখানে আছে। আমরা বছরের 365 দিন চেষ্টা করি মানুষের হয়ে কাজ করা, মানুষের পাশে থাকার। আজকে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা বিকলাঙ্গ মানুষ, যাদের অঙ্গহানি আছে, তারা এখানে এসেছিল, আমাদেরকে আবেদন করেছিল এই ট্রাস্টের কাছে ট্রাইসাইকেলের জন্য। আজকে 57টি সাইকেল বিতরণ করা হলো। সঙ্গে সঙ্গে তাদেরকে টিফিন খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমরা ট্রাস্টের পক্ষ থেকে করে দেবো। আসা যাওয়ার খরচা তাদেরকে দেওয়া হবে। তাছাড়াও এই গ্রামের যেহেতু পবিত্র রমজান মাস চলছে, তাই গ্রামের যারা ছোট ছোট বালক, ছোট ছোট শিশু, তাদেরকে সকলের হাতে এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা কেক বিতরণ করলাম। এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি, কখনো মাছ বিতরণ করে, কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করে, কখনো শীতবস্ত্র প্রদান করে। আবার একটা রমজান মাসের লাস্টের দিকে এই গ্রামের যারা অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ আছে তাদের প্রত্যেককেই রমজানের যে সামাই থেকে শুরু করে যে সাজ সরঞ্জাম সেগুলো বিতরণ করা হবে ট্রাস্টের পক্ষ থেকে। এবং যেসব দুর্দশাগ্রস্ত মানুষ আছে তাদেরকে প্রত্যেককেই নতুন পোশাক এখান থেকেই বিতরণ করা হবে। আজকে কতগুলো সাইকেল দেওয়া হবে? আজকে 57টা ট্রাস্টের পক্ষ থেকে সাইকেল দেওয়া হয়েছে এবং আরও 28শে মার্চ যেদিন আমার দাদা শহীদ হয়েছিল সেই দিন এই ট্রাস্টের পক্ষ থেকে আরও কিছু সাইকেল বিতরণ করা হবে। তাই আপনাদের মাধ্যমে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এই মেসেজটা পৌঁছে দিতে চাই, যদি কারো সাইকেলের প্রয়োজন থাকে আপনারা এই ট্রাস্টের কাছে আবেদন করুন, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির কাছে। আমরা ধীরে ধীরে, একসঙ্গে হয়তো পারবো না, কিন্তু ধীরে ধীরে আপনাদের যে আকাঙ্ক্ষা, যেটা প্রয়োজন সেটাকে দেওয়ার চেষ্টা আমরা করব। এইভাবে কতটা দাদাকে বাঁচিয়ে রাখবেন সকলের মধ্যে? দেখুন, আমার মা তার কলিজার টুকরোকে হারিয়েছে। এই পরিবারের একমাত্র ইনকাম অফ। নানুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।